আজকে একটি ছোট্ট গানের কলি দিয়ে শুরু করছি আমার এই প্রতিবেদন। গানটি হলো, আজ যা গেছে তা যাক, আজ যা গেছে তা যাক। এই যে যাক কথাটা আমি অভয়ার উদ্দেশ্যে বলছি, যে আজ যা গেছে তা যাক। এই যাক যাকেই কি আমরা থেমে থাকব? আমরা কি চাইবো না যে না, যা গেছে সেটা যাক নয়, ফিরিয়ে আসার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আমি আসছি বিস্তারিত আলোচনায়। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আমরা না ভাবলে পরবর্তী প্রজন্মকে কিন্তু আমরা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না। তাই আমাদের ভাবতে হবে। আপনারা ভাবুন, আমি আপনাদের ভাবনার খোরাক যোগাই। দেখুন, স্টেট স্পিক্সের আজকে ৭৫তম এপিসোড। এই ৭৫তম এপিসোডে আমি আরজিকর নিয়ে একটু কথা বলবো, কিন্তু প্রথম যেটা আমার কাছে প্রশ্ন এবং আপনাদের কাছেও তার উত্তর চাইব, যে আমরা যে যারা ভোট দান করেছি, ভোট দিই, তারা কি সরকারের কাছে গোলাম হয়ে থাকি? আমরা কি সরকারের গোলাম? সরকার আমাদেরকে দিয়ে যা খুশি তাই করাবে, যা খুশি তাই, তার সরকারের স্তুতি না গাইলে আমাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, তাই কি? এটা আপনাদের কাছ থেকে আমি মতামত চাইছি, যে আমরা ভোট দিই বলে সরকারের কাছে কি আমরা সরকারের কেনা গোলাম হয়ে থাকতে হবে? কেন বলছি এই কথাটা? দেখুন, এই যে অভয়া কাণ্ড, এই যে আরজিকরের অভয়া কাণ্ড, সেই কাণ্ডে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে প্রকাশ, যে যারা এই যে রাত জাগো আন্দোলন বা অন্যান্য মিছিলে হেঁটেছিল, বেছে বেছে প্রায় প্রতিটি মিছিলেরই কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে আমজনতা, সাধারণ পাবলিককেও কেস দেওয়া হচ্ছে, এবং সেগুলি প্রত্যেকটি নাকি নন বেলেবল, মিছিলে হাঁটার জন্য নন বেলেবল অ্যাক্টে কেস করা হচ্ছে। কেন? কি অন্যায়টা হয়েছে? আমি যদি সঠিক কণ্ঠ, আমার স্বর যদি আমি সঠিক তুলে থাকি, অন্যায়টা কোথায়? অন্যায়টা যারা করছে তাদের জন্য, তাদের কেন বিচার হচ্ছে না? বিচারটা কে দেবে? বিচারটা দেবে প্রশাসন। স্বচ্ছ প্রশাসন যদি থাকে, তাহলে আমরা বিচার সঠিকভাবেই পেয়ে থাকতে পারি। কিন্তু যেখানে বিচার মানে প্রশাসনই কলঙ্কিত, প্রশাসনের উপরেই কোশ্চেন মার্ক, সেখানে কি আমরা বিচার সঠিক পাবো? যদি সঠিকভাবে বিচার আমরা পেতাম, তাহলে কি আমরা রাস্তায় নামতাম? এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় নামলো, তারা কেন নামলো? প্রশাসন স্বচ্ছ নয়, প্রশাসন নিরপেক্ষ নয়। একটা নিরপেক্ষ প্রশাসন ছাড়া সঠিক তদন্ত যেমন সম্ভব নয়, সঠিক বিচার পাওয়াটা তেমন সম্ভব নয়। তাই আমার মনে প্রশ্ন, যে আমরা যারা ভোট দিই, আমরা কি সরকারের কাছে কেনা গোলাম হয়ে যাই? আমি দেখেছি যে মুখ্যমন্ত্রীর কিছু ঐকান্তিক চেষ্টায় হয়তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে তার মিটিং হয়েছে, দু একদিন বিফলে যাওয়ার পরে একদিন সেই মিটিংটা সফলও হয়েছে, তিনি কিছু মেনেছেন দাবি, কিছু দাবি মানেননি। কিন্তু তারপরে প্রশাসন যারা দোষ করলো তাদের ধরার বদলে যারা ওই দোষটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, যে তোমার দোষটা কোথায়, তুমি কেন স্বচ্ছ বিচার করছো না, তুমি কেন সব লুকোচ্ছ, কেন তথ্য প্রমাণ লোপাট করছো? পথে নামলো নাগরিক সমাজ, ধরপাকড় শুরু হয়ে গেল। কেন? তার মানে গোড়াতেই গলদ। এটা কিন্তু বুঝতে আর কারো বাকি থাকছে না। সুতরাং আজকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলে দেখলাম, যে তারা 30 তারিখে একটা সমাবেশের ডাক দিয়েছে। সেখানে তারা
পরবর্তীকালে কি আন্দোলন হবে, কি আন্দোলন করবে তারা, সমাজ কি করবে, সমস্ত রূপরেখা তারা তৈরি করে দেবে বা সেদিন আলোচনা হবে। খুব ভালো কথা, আমরাও অপেক্ষায় থাকবো। তারপরেও বলেছে যে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি, আমাদের আন্দোলন আরও তীব্রতর আন্দোলন হবে। তো প্রশাসনকে তো এটা বুঝতে হবে। প্রশাসন যদি সেই মনোভাব না নিয়ে নমনীয়তা না দেখায়, তাহলে প্রশাসনের কিন্তু গলতি আছে, সেটা আমাদের বুঝতে আর অসুবিধা থাকছে না। প্রশাসন নিরপেক্ষ নয় এটা বলার সময় মনে হয় এখন চলে এসছে। কারণ প্রশাসন যদি নিরপেক্ষ হতো, তাহলে এই ধরনের যে কার্যকলাপ চলছে পরবর্তীকালে, সেটা কিন্তু চলতে পারতো না। আজকে এই যে শিক্ষানবিশ ডাক্তাররা, যারা শিক্ষানবিশ ডাক্তার, জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে কিন্তু সিনিয়র ডাক্তাররাও আছেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু সিনিয়র ডাক্তাররাও আছেন। এই সিনিয়র ডাক্তাররা যদি পাশে না থাকতো, তাহলে হয়তো এই প্রশাসন জুনিয়র ডাক্তারদের কিন্তু এতক্ষণে কিন্তু জেলে ভরে দিত, এতক্ষণে ওই এসমা লাগিয়ে দিত, জেলে ভরে দিত। তো সুতরাং পারলো না এই কারণেই, বা পারছে না, বা পারবেও না আগামী দিনে, যদি জনগণ এভাবে তাদের এই আন্দোলনটাকে চালিয়ে যেতে থাকে, তাহলে কিন্তু পারবে না। আমরা কি জবাব দেব? আমরা আমাদের যে পূর্বপুরুষ রামমোহন রায়, বিদ্যাসাগর থেকে শুরু করে যারা আমাদের মনীষীরা আছেন বা ছিলেন, যাদেরকে আমরা পূজনীয় হিসাবে পূজ্য করি, কি রিপ্লাই দেব? তারা যদি আজকে প্রশ্ন করে তোমাদের বাংলায় এই ঘটনা ঘটলো বা আমাদের বাংলায় এই ঘটনা ঘটলো, নাগরিক সমাজ কি করলো? নাগরিক সমাজ কি করলো না? আমরা কি তার কোনো উত্তর দিতে পারবো? তো সুতরাং একটা এই যে সমান্তরাল একটা প্রশাসন একটা পার্টির তরফ থেকে চালানো হয়, সেটা কিন্তু কাম্য নয়। কোনো আজকে আমাদের রাজ্যে তো একাধিক এইরকম নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা আগেও দেখেছি, তার কোনো বিচার হয়নি, এখনও দেখছি তার কোনো সঠিক বিচার পাবো কি না। সিবিআই কি করবে? তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্তে জমা পড়বে সব কিছু। তদন্ত সঠিকভাবে হলে, নিরপেক্ষভাবে হলে, তবে সে আসল তথ্য পাওয়া যেতে পারে। তাছাড়া কিন্তু আসল তথ্য, যারা অপরাধী তারা হয়তো অধরাই থেকে যাবে, অভয়া বা নির্ভয়া বা আমাদের তিলোত্তমা কিন্তু বিচারের বাইরেই থেকে যাবে। আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের তৎপরতা, সিবিআই তৎপর হিসাবে কাজ করছে, কিন্তু কতটা সে পারবে? উপরের দিকে কি আন্ডারস্ট্যান্ডিং আছে, রেজাল্ট কি হবে, আমরা কিন্তু কিছুই জানি না। আমরা কিন্তু নেগেটিভ মাইন্ড নিয়েই চলার চেষ্টা করছি। আর এই ডাক্তারদের আন্দোলনটা যেভাবে উঠে গেল বা উঠিয়ে দেওয়া হলো, অনেকটা চাপে পড়েই তারা উঠে যেতে বাধ্য হলেন। আর তারপরে কিন্তু মানুষের মনে আরও একটা সংশয় দানা বেঁধেছে যে এই আন্দোলন কি আদৌ আর চালাতে পারবেন? কিন্তু না, থেমে থাকলে তো হবে না বন্ধু, এগিয়ে তো যেতেই হবে। আন্দোলনের মতো করে চালাতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন, নির্দলীয় আন্দোলন, সমস্ত পতাকা বাইরে ফেলে রেখে নেমে আসতে হবে। এখনও অনেকেই নেমে আসেননি, রাস্তায় নামেননি, পায়ে পা মেলাননি, তাদেরকেও নেমে আসতে হবে। আমি যে কথাটা বলি যে আগামী প্রজন্মকে যদি সঠিকভাবে চালনা করতে হয়, সঠিক রাস্তা দেখাতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এখন থেকেই সেই ভাবনাটা শুরু করে দিতে হবে যে এইভাবে আর কতদিন চলবে, এভাবে আমাদের আর কতদিন চলবে। আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আমরা পরিবর্তিত হয়ে পরিবর্তন না আনতে পারলে আমাদের সমাজ ব্যবস্থার কিন্তু এই ঘুণ ধরা সমাজ ব্যবস্থা, পচন ধরা সমাজ ব্যবস্থার এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে আগামী দিনের ভবিষ্যৎ, তারা কিন্তু রসাতলে চলে যাবে, তাদের ভবিষ্যৎ কিন্তু রসাতলে চলে যাবে। তাই আন্দোলন হয়তো একটু স্থিমিত হয়েছে, কিন্তু থেমে থাকেনি বা থেমে যায়নি। তাই আন্দোলনের যারা কাণ্ডারি, তাদেরকে বলবো যে আন্দোলনটাকে স্থিমিত হতে দেবেন না। আন্দোলন চলছে, চলবে। যে যেরকমভাবে আন্দোলন করছে, যে যেরকমভাবে পাশে থাকছে, চলতে থাক। তদন্তের মতো চলতে থাক। আইন প্রক্রিয়া তাদের মতো চলুক,
সরকার বা প্রশাসন নিরপেক্ষতা বজায় রাখুক, এই আহ্বান জানাবো। আর সামনেই পুজো, উৎসব তো অবশ্যই সবাই করবেন, উৎসবে আসুন। মানে আমি ওইভাবে বলবো না, আমি যেমন উৎসবে যাব না, কোনো উৎসব করব না, তাই বলে আমি তো কাউকে বাধা দিতে পারি না যে না আপনি উৎসবে যাবেন না। যে যার মতো করে উৎসব করুন, কিন্তু মাথায় রাখবেন যে প্রত্যেকের ঘরে মা, বোন, বউ, মেয়ে সবাই আছে, সবাই আছে। আমরা যাদের বাবা মা ছেলে মেয়ের থেকে বাইরে যারা দূরে দূরে পড়াশোনা করে, কলকাতার বুকে পড়াশোনা করে বা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় পড়াশোনা করে, তাদের হাহাকার ভিতরের বুকের ভেতরের যন্ত্রণাটা কেউ বুঝতে পারবে না। এই যন্ত্রণাটা কেন আসছে? এই একটা মানে এই যে কি বলবো, দুর্বল একটা প্রশাসন, সেই দুর্বল প্রশাসনের জন্য মানুষের মনে এই দুঃখ বেদনা এসব আসছে। তাদের বাবা মারা শান্তিতে থাকতে পারছেন না, তাদের ছেলে মেয়ে, কিন্তু শিক্ষা তো দিতে হবে, রোজগার করতে হবে। হয়তো কারো মেয়ে, কারো বোন বা কারো স্ত্রী বাইরে গিয়ে কাজ করছে, তাদের কিন্তু এই যে ভেতরে এই যে বিভিন্ন জায়গায় তারা মানে বাইরে পড়ে আছেন, তাদের চিন্তার আর শেষ থাকে না। তো সেই জায়গাগুলিকে ঠিক করে আমাদের ওই কথাটাই আবার ফিরে আসি যে যা যাওয়ার তো তা গেছেই, কিন্তু সেই গেছেটা বললে তো আমাদের চলবে না যে না যা যাওয়ার তার গেছে, এই কথাটা যেন আর আমাদের বলতে না হয় যে যা যাওয়ার তা যাক, যা যাওয়ার তা যাক, এইটা যেন আমাদের বলতে না হয়। আমরা কেন বলবো যা যাওয়ার তা যাক? আর যেন এমন একটা আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের মধ্যে আমাদের এমন একটা প্রশাসন, স্বচ্ছ মানসিকতা, মানুষকে মানে একদম শান্তিপূর্ণভাবে মানুষ যাতে বসবাস করতে পারে। এই যে থ্রেট রাজনীতি, থ্রেট কালচার বিভিন্ন জায়গায় চলছে, সিপিএম বামফ্রন্টের আমলেও লাস্টের দিকে ওই থ্রেট কালচারটাকেই এরা, এই বর্তমান সরকার সেটাকে মানে নিয়ে ক্যাপচার করে নিয়ে সেটাকে আরও নতুন রঙিন করে সেটাকে চালিয়ে থ্রেট কালচার চলছে। দেখতেই পাচ্ছেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো আরও কত লোকের নাম উঠে আসছে। তাদের আর বলার কি অপেক্ষা রাখে এখন সব আপনারা জানেন। আর ইউটিউবারদের তো মুখে কুলুপাটা ব্যাপারটা চলেই এসছে, অনেকেই এখন আর মুখ খুলছেন না। তো এই যে দমন পীড়ন, এটাও প্রশাসনের পক্ষে ভালো না। প্রশাসনের উচিত যে এই যে আলোচনার মাধ্যম থেকে কিছু জিনিসকে বেছে নিয়ে তার সঠিক ব্যবস্থা করা, নিরপেক্ষতা বজায় রাখা। কিন্তু প্রশাসন কি সঠিক নিরপেক্ষতা বজায় রাখতে পারছে? আপনাদের কাছে আমি কোশ্চেনটা করলাম। আমি এ ব্যাপারে কিছু বলছি না, আমার সংশয় আছে প্রশাসন সর্বৈব নিরপেক্ষ নয়। সর্বৈব নিরপেক্ষ হলে আজকে ওই যে টিভির সামনে সরকার পক্ষের যারা বসে, তারা বাংলার কথা উঠলেই গুজরাট, উত্তরপ্রদেশ বা আদার্স জায়গার কথা বলে। তো আজকে আমাদের অভয়ার তিলোত্তমা বা অভয়ার মৃত্যুর 45 দিন পরেও আমরা এখনও বিচারের জন্য জাস্টিস ফর আরজি কর, উই ডিমান্ড ফর জাস্টিস করে বেড়াচ্ছি। কিন্তু আমি বলেছিলাম যে এই স্লোগানটা বদলাতে হবে। এই জাস্টিস আমরা কার কাছে চাইছি? জাস্টিস কে দেবে? সরকার নিরপেক্ষতা বজায় রেখে জাস্টিস দিতে পারছে না, কারণ সরকারের হয়তো অনেক অব্লিগেশন আছে। কি অব্লিগেশন তারাই বলতে পারবে। কিন্তু সরকার যদি নিরপেক্ষ হতো, তাহলে বদলাপুরে যেমন 8 দিনের মধ্যে ব্যবস্থা হয়ে গেল, সেটা কিন্তু এখানেও সম্ভব ছিল। কারণ কলকাতা পুলিশের অনেক নাম, কিন্তু তারা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। তারা নতুন সিপি জয়েন করার পরেও কোনো অ্যাক্টিভিটি, কয়েকদিন হয়ে গেল কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নেই। তিনি সোশ্যাল ওয়ার্ক করছেন, তিনি আরজি করে যাচ্ছেন, তিনি পুলিশ যে আহত হয়েছিল ওই নবান্ন অভিযানের দিন তার বাড়িতে যাচ্ছেন, ভালো কথা, সাহস যোগাচ্ছেন দলের মানে পুলিশদের মধ্যে, নিচুতলার কর্মীদের মধ্যে। তো সুতরাং কিন্তু এটাও তো একটা ঘটনা যে এত বড় একটা আন্দোলন পশ্চিমবঙ্গ কেন সারা বিশ্বের কেউ দেখেনি কোনো দিন। স্বাধীনতা আন্দোলনে এত বড় হয়নি। তাহলে প্রশাসনকে ভাবা উচিত যে নিরপেক্ষতা অবশ্যই প্রয়োজন, নিরপেক্ষ বিচারের মাধ্যমেই কিন্তু আসল তথ্যগুলি বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যদি সেটা না হয়,
তাহলে যা হওয়ার সেই রকমই হবে। অভয়া বা তিলোত্তমা আদৌ বিচার পাবেন কি না সেটাও আমাদের সন্দেহের কারণ হয়ে থাকবে। তো যাই হোক, আরেকটা এ ব্যাপারে আর কিছু বলছি না। আমি প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার কথাই বলবো, যে যতটা নিরপেক্ষ হয়ে কাজ করা যায় ততটাই সাধারণের মঙ্গল হয়। কেননা তাদেরও বাড়িতে ছেলেমেয়েরা আছে যারা আজকে প্রশাসনের মাথায় বসে আছেন, যারা প্রশাসনে বসে কোনো না কোনো পারিপার্শ্বিক চাপে করছেন, কিন্তু তারাও মাথায় রাখবেন যে তাদের বাড়িতেও মা, ভাই, বোন, ছেলে, মেয়ে আছেন। তাদেরও কিন্তু একটা দিন আসতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে, তখন কিন্তু পেছন থেকে সাহায্য করার মতো সাধারণ পাবলিক ছাড়া আপনারা কাউকেই পাবেন না। সুতরাং নিরপেক্ষতা একটা বড় জিনিস, বড় ফ্যাক্টর। তো সেই জায়গাটায় নিরপেক্ষতা বজায় রাখা দরকার। আন্দোলন চলতে থাকবে, আন্দোলনের মাত্রা হয়তো আরও তীব্র হবে। যা শুনলাম আমি বিভিন্ন মিডিয়াতে শুনলাম যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরও তীব্র হবে, তারা 30 তারিখে তার ডিটেলসটা জানাবে। ভালো কথা, যেটা হলে ভালো হয়, সেটা তাদের মতো ব্যাপার। এবার অন্য একটা প্রসঙ্গে আসি, বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে কিন্তু হিন্দু এবং বৌদ্ধদের উপরে ব্যাপকভাবে মানে দমনপীড়ন চলছে। দুর্গাপুজো হবে, সেখানে ফতোয়া জারি করে দেওয়া হয়েছে, মাইক বাজানো নিষিদ্ধ হয়ে গেছে, অনেক মন্দির ভেঙে ফেলা হয়েছে। ফেসবুক খুললে আপনারা দেখতে পাবেন যে সেখানে কত হিন্দুদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, দোকান ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে লুট করা হচ্ছে। তো এর মধ্যে ভারত সরকার জানি না কোন মানে বিশ্ব নীতিতে, কোন বৈদেশিক নীতি নিয়ে বসে আছেন আমি জানি না। তারা থ্রেটও করছেন না, কোনো গল্পও করছেন না তাদের সঙ্গে। এবার হয়তো কোনো কারণবশত হয়তো আনাজ, সবজি, এটা হয়তো কোনো কারণবশত 2-4 দিন হয়তো বন্ধ ছিল, জানি না। এবার বর্ডারে অনেক ব্যাপার থাকে গাড়ি চলাচলের, সেটাও হতে পারে 2-4 দিন বন্ধ ছিল। তাতেই বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, বাজারে সবজি টবজি নেই। এটা বাংলাদেশ মিডিয়া থেকেই পাওয়া খবর। তো এবার তারা বুঝতে পেরেছে যে ভারতবর্ষ হয়তো গোসা করেছে, রাগ করেছে। আগে ওরা বলেছিল আমাদের দেশের ইলিশ লোক খেতে পায় না, আগে আমাদের দেশের লোক ইলিশ খাবে। এখন বলছে কত 300 মেট্রিক টন না কত মেট্রিক টন পুজোর আগেই নাকি ইলিশ মাছ দেবে। আজকে রাত্রি 9টায় কিছুক্ষণ পরেই, আর আধ ঘন্টা পরেই মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তার সঙ্গে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের একটা বৈঠক আছে। কারণ জো বাইডেনের অঙ্গুলি হিলনেই কিন্তু এই সমস্ত ঘটনাটা ঘটেছে বাংলাদেশের। সেই জন্যই আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 মাস ওদের পূর্ণ হয়ে গেছে, হাসিনাকে তারা বিদায় করেছেন। তো এবার বিনা হাসিনাতে বাংলাদেশ কিন্তু ত্রাহি রব তুলে দিয়েছে। সেখানে কিন্তু এখন পুরো গুন্ডারাজ চলছে, গুন্ডারাজ। এবং এই যে আতঙ্কবাদীরা এখন কিন্তু সক্রিয় হয়েছে। আমি এর আগে একটা এপিসোড করেছিলাম যে এখন কিন্তু বর্ডারে অনেক এই আতঙ্কবাদীদের আমাদের এই রাজ্যে ঢোকার সম্ভাবনা খুব প্রবল। এবং তারা যে ঢুকেনি বা ঢুকছে না, আমাদের সেটাও নিশ্চিত করে দেখা উচিত। সরকারকে দেখা উচিত, কেন্দ্রীয় সরকারকেও দেখা উচিত, তেমনি রাজ্য সরকারকেও দেখা উচিত। দুটো সরকারেরই ইন্টেলিজেন্সকে আরও চাঙ্গা করা উচিত, আরও সক্রিয় করা উচিত। এবং কোনো ইনপুটস হলে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে অ্যাকশান নেওয়া দরকার। আমরা যারা বাংলাদেশের এই বিগত দিনের ইতিহাসে অবগত আছি, তারা কিন্তু আমরা জানি যে ওখানে বিএনপি সরকার যখন হয়েছিল তখন ওখানকার কিন্তু কট্টরবাদী কট্টর মৌলবাদীরা কিন্তু একটা বিশাল একটা একটা ক্ষোভ ভারতের উপরে আছড়ে ফেলেছিল। তো সেই রকম পরিস্থিতি কিন্তু এই মোহাম্মদ ইউনূসের 1 মাসের মধ্যে, যে ওদের সরকারের 1 মাস পূর্ণ হলো, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষোভ কিন্তু আবার সেই ওই ভারত বিদ্বেষী ক্ষোভ আবার কিন্তু আছড়ে পড়ছে। তো এখানে ভারত সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে, দুই পক্ষকেই খুব সক্রিয়ভাবে
এই সব ব্যাপারগুলি দেখতে হবে। আমরা যারা ভারতীয় তাদের যেন মানে কোনো রকমভাবেই কোনো কিছুর আঘাত না আসতে পারে, সেটা দেখতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার অ্যানালিসিস বা আমার প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।